হ্যালো স্টুডেন্টস, তো আজকে আমরা অষ্টম শ্রেণীর একটা নতুন চ্যাপ্টার শুরু করব। 4 নম্বর চ্যাপ্টার, যেটা রয়েছে কি প্রকৃতিতে কিংবা জীবজগতে বিভিন্ন যে যৌগ রূপে কার্বনটা অবস্থান। তো আমরা বিভিন্ন মৌলের নাম কিন্তু জানি। আমরা জানি প্রকৃতিতে প্রায় 94-94টা মৌল পাওয়া গেছে। এছাড়াও কৃত্রিমভাবে কতগুলো মৌলকে তৈরি করা গেছে এবং এরা বিভিন্নভাবে যৌগ তৈরি করে প্রকৃতিতে কিন্তু রয়েছে। অর্থাৎ প্রকৃতিতে তাহলে এই সমস্ত মৌলগুলো সবাই থাকা উচিত, সবাই তো আছেই, কিন্তু দেখা গেছে প্রকৃতিতে একটা যে মৌল যেটা কার্বন নামে পরিচিত সেটা কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে। অর্থাৎ কি এই কার্বন মৌলটা বিভিন্ন যৌগ তৈরি করে সেটা কিন্তু প্রকৃতিতে অবস্থান করছে। অর্থাৎ মৌলিক পদার্থ তো মাত্র কেবলমাত্র 94টা এবং আর বাকি কতগুলো কৃত্রিমভাবে তৈরি করে মোট আবিষ্কৃত হয়েছে 117টি মৌল। তো এই 117টি মৌল দিয়েই বিভিন্ন যৌগ তৈরি হয়ে এই জীবজগৎটা কিন্তু তৈরি হয়েছে। তো হিসাব করে দেখা গেছে যে সমস্ত যৌগের মধ্যে ম্যাক্সিমাম যৌগের মধ্যে কিন্তু এই কার্বন নামক মৌলটাকে পাওয়া যাচ্ছে। তো এখন আমরা সেই প্রকৃতিতে পাওয়া বিভিন্ন যৌগর মধ্যে আমরা যে নাম জানবো, যাদের মধ্যে কার্বনের উপস্থিতি রয়েছে সেটা তো জানবো। এবং এই যে কার্বন মৌলটা কি করে এই সমস্ত পদার্থের মধ্যে আছে বা কি করে চক্রাকারে পরিবেশের থেকে জীবদেহ বা জীবজগৎ থেকে পরিবেশের মধ্যে আবর্তিত হচ্ছে সেটা আজকে আমরা জানবো। তো আমরা যে কার্বন মৌলটার কথা বলছি, নিশ্চয়ই তোমরা জানো যে কার্বনের হচ্ছে চিহ্ন হচ্ছে কি সি, তোমরা জেনেছো। তো এই কার্বন মৌলের যদি আমরা যে পারমাণবিক ক্রমাঙ্ক অর্থাৎ তার মৌলটার প্রোটন সংখ্যা আমরা যদি দেখি, সেই কার্বন মৌলটার প্রোটন সংখ্যা কিন্তু 6টা প্রোটন তার নিউক্লিয়াসে থাকে, আর 6টা যদি নিউট্রন তার নিউক্লিয়াসে থাকে, এটা যদি নিউক্লিয়াস ধরা হয় তাহলে সেই পরমাণুটার কিন্তু তার বাকি কক্ষপথে ইলেকট্রনগুলো কিভাবে থাকবে না, প্রথম কক্ষে কটা থাকবে 2টো ইলেকট্রন, পরের কক্ষতে 4টা ইলেকট্রন থাকবে। তো আমরা একটা পরমাণু স্ট্যাটিক পিকচার দেখালাম, অর্থাৎ এইরকম কোন একটা পার্টিকুলার পজিশনে, ধরো কোনো পজিশনে একটা স্ন্যাপশট নিয়ে না হলো, একটা পরমাণুর ছবি তুলে না হলো, তো এইরকম দেখা। তো প্রকৃতপক্ষে এইরকম ভাবে কিন্তু ইলেকট্রনগুলো কিন্তু অবস্থান করে না। আমরা যখন উঁচু ক্লাসে পড়বো জানবো যে ইলেকট্রন হচ্ছে একটা ক্লাউডের মতো, মেঘের মতো, তারা পুরো জায়গা জুড়ে তারা অবস্থান করছে। যখনই তাদেরকে দেখার চেষ্টা করব বা কোনো কিছু পরীক্ষা নিরীক্ষা করে তাকে খোঁজার চেষ্টা করব, তখনই সে তার অবস্থানটাকে স্পষ্ট করবে, না হলে সে পুরো এলাকা জুড়ে থাকছে। তো সে বিষয় সম্পর্কে আমরা উঁচু ক্লাসে জানবো। তো এইটা হচ্ছে একটা কার্বন পরমাণুর ছবি। তো এই যে পরমাণুটার বহিস্তম কক্ষপথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 4টা ইলেকট্রন রয়েছে। অর্থাৎ কার্বন হচ্ছে এমন একটা পরমাণু যার কিন্তু যোজ্যতা হবে কত, 4। অর্থাৎ যে কার্বন পরমাণু 4টি হাত রয়েছে, অর্থাৎ জুড়ার ক্ষমতা রয়েছে। বিভিন্ন যে যোজ্যতা কাকে বলে আমরা যেটা পড়ে এসেছি, কোনো মৌলের একটি পরমাণু যতগুলি হাইড্রোজেন পরমাণুর সঙ্গে যুক্ত হতে পারে। এটা আমরা ষষ্ঠ শ্রেণীতে শিখেছিলাম যে হাইড্রোজেন পরমাণুর যোজ্যতাকে 1 ধরে সে কটা কোনো মৌলের একটা পরমাণু কটা হাইড্রোজেন পরমাণুর সঙ্গে যুক্ত হতে পারছে সেটা দিয়ে আমরা তার যোজ্যতাটা বিচার করি। তো সেইটার উপর ভিত্তি করে আমরা দেখতে পাচ্ছি যে কার্বনের যোজ্যতা কিন্তু 4 এবং এই 4 যোজ্যতা বিশিষ্ট হওয়ার জন্য এবং কার্বনের আরো 2টো যে বিশেষ ধর্ম রাজ্য থাকার জন্য এই কার্বন মৌলটা কিন্তু অসংখ্য যৌগ তৈরি করতে পারে, অসংখ্য বিশেষ করে জৈব যৌগ তৈরি করতে পারে। সেই ধর্ম 2টো কি কি, তাহলে এটা একটা কার্বন পরমাণু আর এটা হচ্ছে কি সেই কার্বন পরমাণু যে এত সমস্ত যৌগের মধ্যে ওরা থাকতে পারছে। অর্থাৎ এই জীবজগতের মধ্যে যে গ্যাসীয় অবস্থায় আছে, যেমন বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইড ছড়িয়ে রয়েছে, কিংবা অন্য যৌগ রূপেও কিন্তু আমরা দেখব জীব দেহের মধ্যেও রয়েছে, বিভিন্ন জীব দেহের মধ্যে রয়েছে, দেহের ছাড়াও কি মাটির মধ্যেও কিছু যে খনিজ পদার্থের মধ্যেও রয়েছে, কিংবা মাটির গভীরেও যদি চলে যাই সেখানেও রয়েছে। অর্থাৎ সর্বত্র কিন্তু আমরা কার্বনের যৌগগুলোকে খুঁজে পাবো। তো সেই যাই হোক, কার্বনের বিশেষ করে 2টো যে বৈশিষ্ট্য বা তার ধর্ম থাকার জন্য এই ঘটনাটা হওয়া সম্ভব হয়েছে। সেই 2টো ধর্মগুলো কি কি, কার্বনের যে 2টো ধর্ম
এক নম্বর হচ্ছে কি যে ক্যাটিনেশন ধর্ম। আমরা এই ধর্মটা সম্পর্কে আমরা দশম শ্রেণীতে আরো ভালো করে জানবো। অর্থাৎ যে ধর্মের জন্য কার্বন পরমাণুগুলো পরস্পর নিজেদের মধ্যেও যেমন জুড়তে পারে, অন্য মৌলের সঙ্গেও সহজে জুড়ে যাওয়ার ক্ষমতা রয়েছে, এই ধর্মটাকে বলা হচ্ছে ক্যাটিনেশন ধর্ম। যেহেতু তার যোজ্যতাটা সবসময় সে 4 কিন্তু বজায় রাখবে, এই ক্যাটিনেশন ধর্ম দেখানোর সময়ও কিন্তু কার্বন তার যোজ্যতা 4 বজায় রাখবে। দ্বিতীয় হচ্ছে কি তার সমবায়ব ধর্ম। যে সমবায়ব ধর্ম কার্বনের একটা রয়েছে, যে ধর্মের জন্য কি হচ্ছে কি একই সংখ্যক কার্বন পরমাণু দিয়ে কিন্তু সে ভিন্ন ভিন্ন যৌগ সে তৈরি করতে পারে। তো এই কতগুলো বিশেষ ধর্ম যেটা আমরা জানবো। তাছাড়া আমরা তো জানলাম কার্বনের যোজ্যতা 4 হওয়ার জন্য এটা একটা সমযোজী যৌগ তৈরি করে। তো এই রকম কিছু ধর্মের জন্য কার্বন কিন্তু অসংখ্য যৌগ তৈরি করতে পারে। তো সেই জন্য আমরা এই চ্যাপ্টারটাতে আমরা কার্বন সম্পর্কে আলোচনাটা করব, যেহেতু এটা একটা গুরুত্বপূর্ণ মৌল পরিবেশের। তো আমরা চলে আসছি প্রথম আজকের আলোচনার বিষয়বস্তুতে, যেটা আমরা আজকে আলোচনা করব কি প্রকৃতিতে কার্বন ঘটিত বিভিন্ন যৌগ সম্পর্কে জানব। প্রকৃতি কথার অর্থ কি আমাদের চারপাশের সবকিছু নিয়েই আমাদের প্রকৃতি। মানুষ যেমন থাকবে তাদের মধ্যে জীবজগৎ যেমন থাকবে, অন্যান্য প্রাণীরাও থাকবে, যেমন তৃণভোজী থেকে শুরু করে মাংসাশী থেকে শুরু করে পরজীবী পরভোজী সবাই থাকবে। সঙ্গে সঙ্গে আমাদের অজীবজ যে উপাদানগুলো রয়েছে, বায়ু থেকে শুরু করে মৃত্তিকা থেকে শুরু করে জল থেকে শুরু করে সমস্ত কিছু নিয়েই হচ্ছে আমাদের এই প্রকৃতি। এই প্রকৃতির মধ্যে আমরা কার্বন ঘটিত যৌগগুলোকে আমরা একটু সিস্টেমেটিক্যালি বইতে যেগুলো দেওয়া রয়েছে সেইগুলোই আলোচনাটা করব। এবং এখানে আমাদেরকে এটা কিন্তু একটা তথ্যমূলক যে বিষয়, এখানে বোঝানোর তেমন কিছু নেই, এইখানে আমাদেরকে মনে রাখতে হবে। তো আমরা বলে দেবো যে কোনগুলো একটু বেশি গুরুত্ব সহকারে আমাদেরকে বিজ্ঞানের ক্ষেত্রে মনে রাখতে হয়। তো চলে আসছি আমরা প্রকৃতিতে কার্বন ঘটিত যে যৌগগুলো। তো প্রকৃতিতে কার্বন ঘটিত যৌগের মধ্যে প্রথমে আমরা যদি চলে আসি বায়ুর মধ্যে আমরা জানি কার্বন যে মৌলটা কিন্তু গ্যাসীয় উপাদান হিসাবে কার্বন ডাই অক্সাইডের মধ্যে কিন্তু সবচেয়ে বেশি পরিমাণে রয়েছে। যদিও বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ খুবই কম, কিন্তু এই বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ দিনের পর দিন কিন্তু ধীরে ধীরে বিভিন্ন প্রক্রিয়ার মধ্য দিয়ে কিন্তু কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বাড়ছে। অর্থাৎ এই বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইড গ্যাসের মধ্যে কিন্তু কার্বনটা কিন্তু রয়েছে। সঙ্গে সঙ্গে আমরা জানি কার্বন ঘটিত যে যৌগগুলোর মধ্যে কার্বন মনোক্সাইড, অর্থাৎ একটা অক্সিজেন নিয়ে গঠিত যে যৌগ যে গ্যাসীয়টা, এটাও একটা গ্যাস। কার্বন মনোক্সাইডের মধ্যেও রয়েছে কার্বন। তাছাড়া আমরা আরেকটা গ্যাসের কথা জানবো যে মিথেন। মিথেনও কিন্তু একটা জৈব গ্রিন হাউস গ্যাস। তো আমরা তাহলে এইটা একটা গুরুত্বপূর্ণ, এইগুলো দুটো হচ্ছে গ্রিন হাউস গ্যাস। আমরা গ্রিন হাউস গ্যাস সম্পর্কে জেনেছি, যে সমস্ত গ্যাসগুলো কি করতে পারে যে তাপ শক্তিকে ধরে রাখতে পারে তাদের অণুর গঠনের মধ্যে। তো সেই জন্য এইসব, এবং তাপটা ধরে রাখার জন্য কি হয়, এই যে বায়ুমণ্ডলের উষ্ণতা দিনের পর দিন বাড়তে থাকছে, এবং সেই জন্য এদেরকে বলা হচ্ছে গ্রিন হাউস গ্যাস। এদের মধ্যে কার্বন ডাই অক্সাইডটা কিন্তু যে একটা জৈব গ্যাস নয়, অজৈব গ্যাস, কিন্তু মিথেন কিন্তু একটা জৈব গ্যাস এবং এটা গ্রিন হাউস গ্যাস। তবে কার্বন মনোক্সাইড কিন্তু গ্রিন হাউস গ্যাস নয়। তো আমরা সে যাই হোক দেখতে পাচ্ছি প্রত্যেকটা গ্যাসের মধ্যে যে কার্বন পরমাণু রয়েছে, অর্থাৎ এটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড। আমরা যে নামকরণ শিখেছি, দুটো অক্সিজেন থাকলে ডাই অক্সাইড। এটা হচ্ছে কি কার্বন মনোক্সাইড, এটা হচ্ছে কি মিথেন। এই সমস্ত গ্যাসগুলোর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে কার্বন রয়েছে, একটা পরমাণুর প্রত্যেকটাতে রয়েছে। তো এইভাবে কিন্তু প্রকৃতির মধ্যে প্রধান উপাদান বায়ুর মধ্যে রয়েছে। তো প্রকৃতির মধ্যে আমরা যখন বায়ুর কথা বললাম, এরপরে চলে আসছি যে জীবজগৎ। জীবজগতের কথা বললে প্রথমে চলে আসবে জীবজগতের প্রধান যে সবচেয়ে বুদ্ধিমান যে জীবকে না মানুষ। এই মানুষের শরীরে কিন্তু প্রচুর যৌগ, বিভিন্ন প্রকারের যৌগ রয়েছে, যেগুলো সব কিন্তু কার্বন ঘটিত যৌগ। আমরা মানুষের শরীরে সে উদ্ভিদ হোক বা জীবজগতের যে উপাদানগুলো, উদ্ভিদ আর প্রাণী সেইভাবে যদি ভাগ করি, সবার মধ্যে কিন্তু কোষ দিয়ে তৈরি। জীবজগতের প্রধান উপাদান তারা কোষ দিয়ে তৈরি, এবং কোষের মধ্যে
বিভিন্ন প্রকারের যে কোষীয় অঙ্গাণুগুলো রয়েছে, ডিএনএ রয়েছে, আরএনএ রয়েছে, কিংবা যে এটিপি এডিপি যা কিছুই রয়েছে কিনা, এগুলো সবার মধ্যে প্রচুর পরিমাণে কিন্তু কার্বন রয়েছে। তো এই জীবজগতের যে জীবজ উপাদান, আমরা জীবন্ত উপাদানের মধ্যে চলে আসছি। মানুষের শরীরে বা মানুষের কোষের মধ্যে বিভিন্ন যে উপাদান রয়েছে, তাদের মধ্যে মানুষের শরীরে বিভিন্ন প্রকার উৎসেচক আমরা জানি খাওয়ার হজম করার জন্য আমাদের যে পাকস্থলীর বিভিন্ন গ্ল্যান্ডে থেকে নির্গত হয়ে থাকে, সেই উৎসেচকগুলোর কিন্তু যদি গঠন দেখা যায়, যে সমস্ত গঠন সম্পর্কে আমরা উঁচু ক্লাসে বিজ্ঞান নিয়ে, জীবন বিজ্ঞান নিয়ে পড়লে সেই উৎসেচকের গঠন, কার্যপ্রণালী সব পড়বো। তো সেইগুলোর মধ্যেও কিন্তু যে উৎসেচকের প্রধান উপাদান হচ্ছে কিন্তু কার্বন। তাছাড়া উৎসেচক ছাড়াও হরমোন, বিভিন্ন প্রকার হরমোন মানুষের শরীরে বিভিন্ন সময়ে কিন্তু বিভিন্ন যে গ্ল্যান্ড রয়েছে, অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নির্গত হয়ে থাকে হরমোন, সেইগুলোও কিন্তু যে কার্বন দিয়ে তারা কিন্তু তৈরি। এই সমস্ত ছাড়াও আমরা চলে আসছি জীবজগতের এই সমস্ত জিনিসের ছাড়াও মুক্ত অবস্থায়, জীবজগতে কিন্তু মুক্ত অবস্থায় এমনি কার্বন কিন্তু এগুলো তো যৌগ হিসাবে থাকছে। তো আমরা এই জীবজগতের মধ্যে প্রথমে মুক্ত অবস্থায় আলোচনাটা বললে হতো। মুক্ত অবস্থায় কার্বন কিন্তু বিভিন্ন রূপে থাকে। আমরা যেহেতু এই চ্যাপ্টারটা পড়ছি কার্বন চ্যাপ্টার, এই কার্বনের বহুরূপতা সম্পর্কে পরের ক্লাসে আমরা আলোচনাটা করব। সে কার্বন কিন্তু বিভিন্ন রূপ নিয়ে থাকতে পারে, যেমন কি হীরক, যেমন কি গ্রাফাইট, যেমন কি কোক, যেমন গ্যাস কার্বন, এই সমস্তগুলো গ্যাস কার্বন, কিংবা হচ্ছে কি গ্রাফাইট তো বললাম, হীরক, গ্রাফাইট, কোক, গ্যাস কার্বন, এইগুলো সবের মধ্যেই কিন্তু কার্বন দিয়ে তৈরি, বিশুদ্ধ মৌলিক কার্বন দিয়েই তৈরি, এবং কিন্তু এরা বিভিন্ন রূপে এরা থাকছে। এগুলো এদের বিভিন্ন রূপ দিয়ে, এইগুলো কিন্তু পরিবেশে মুক্ত অবস্থায় পাওয়া যায়। হীরক খনিতে পাওয়া যাচ্ছে, গ্রাফাইট, কোক এগুলো তো পাওয়া যাচ্ছে। তো পরিবেশে কিন্তু মুক্ত অবস্থায় এইভাবে কার্বন কিন্তু প্রচুর রয়েছে। এছাড়া আমরা চলে আসছি যে আমাদের যে জীবদেহের কথা বললাম, এই জীবদেহের যদি ওজনের প্রায় 50% কিন্তু কার্বন দিয়ে তৈরি, অর্থাৎ মানুষের যে জীবদেহের প্রায় 50% রয়েছে কার্বন দিয়ে তৈরি। এছাড়া আমরা এরপরে চলে আসছি জীবজগতের মানুষের পর আমরা আরেকটা উপাদান যেটা চলে আসছি, বিভিন্ন যে সামুদ্রিক প্রাণীদের কথা বলি। বিভিন্ন যদি সামুদ্রিক যে বিভিন্ন খোলকযুক্ত যে বিভিন্ন প্রাণীদের কথা বলি, যেমন শামুক, ঝিনুক, প্রবাল, এদের কিন্তু উপরের যে একটা খোলক থাকছে, সেই খোলকটা কিন্তু কার্বন ডাই অক্সাইড গ্যাসকে তারা কিন্তু শোষণ করে একটা বিশেষ প্রক্রিয়ার মধ্য দিয়ে তাদের উপরের দেহের আবরণ তৈরি করেছে। সেটা ক্যালসিয়াম কার্বনেট যৌগরূপে কিন্তু তাদের শরীরের খোলক রয়েছে। যেমন শামুক, ঝিনুকের যে উপরের বহিরাবরণটা রয়েছে সেটা কিন্তু এটা। এছাড়া আমরা মানুষেরা যে সমস্ত খাবারগুলো খাচ্ছে, অর্থাৎ মানুষের শরীরে তো রয়েছে, এছাড়া বিভিন্ন যে খাদ্য উপাদানের কথা যদি আমি বলি, খাদ্য উপাদান মানুষরা যে সমস্ত খাদ্যগুলো খায়, মানুষ কিংবা যে সমস্ত প্রাণীরা যেই যা কিছু খাক না কেন, যদি মানুষ যে সমস্ত খাদ্যগুলো খেয়ে থাকে, সেই সমস্ত খাদ্যগুলোর মধ্যে আমরা জানি প্রধানত 3টা উপাদান থাকছে: শর্করা, প্রোটিন আর ফ্যাট। এছাড়া আমরা জানি যে সহায়কারী কিছু উপাদান রয়েছে, যেমন কি ভিটামিন, খনিজ লবণ, জল। এইরকমভাবে যা কিছুই হোক না কেন, প্রধান যে খাদ্য উপাদানের মধ্যে কিন্তু কার্বন সবার মধ্যে রয়েছে। অর্থাৎ শর্করা যদি বলি, শর্করা, প্রোটিন আর ফ্যাট। তো শর্করার মধ্যে প্রধান উপাদান আমরা জানি কার্বন, হাইড্রোজেন আর অক্সিজেন। শুধু কার্বন পরমাণু নেই, কার্বন পরমাণু ছাড়াও আমরা জানি যে হাইড্রোজেন আছে আর অক্সিজেন আছে। প্রোটিন পরমাণুর মধ্যে কিন্তু কার্বন, হাইড্রোজেন, অক্সিজেনের সঙ্গে সঙ্গে নাইট্রোজেন পরমাণুটা রয়েছে। তাহলে এই সমস্ত মৌলগুলো দিয়ে কিন্তু বিভিন্ন জটিল যৌগ তৈরি হয়েছে, সেটাকে বলা আছে প্রোটিন। কিংবা ফ্যাটের বা লিপিড, ফ্যাট বা লিপিড যাকে আমরা বলে থাকি, আমরা পড়ছি এই লিপিডের মধ্যেও কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, এছাড়া আমরা জানি যে আরো অন্যান্য মৌলগুলো থেকে থাকে, কখনো ফসফরাস, কখনো সালফার, এই সমস্ত থেকে থাকে। তো এইগুলো হচ্ছে খাদ্য উপাদানগুলো, যেগুলো খেয়ে থাকি না কেন সেইগুলো প্রধান উপাদান। তো মানুষ কি খাচ্ছে? যে সমস্ত প্রকারের খাদ্য কিন্তু গ্রহণ করছে। তৃণভোজী প্রাণীরা যেমন কি ছাগল,
গরু কিংবা হরিণ, এরা কি খাচ্ছে? গাছপাতা, গাছের লতা পাতা খাচ্ছে। তাহলে তারা কি করছে? সরাসরি বিভিন্ন যে লতা পাতার মধ্যে বা ঘাসের মধ্যে যে সমস্ত কার্বন ঘটিত যৌগ আছে তারা সেগুলো খাচ্ছে। তো এইরকম ভাবে বিভিন্ন খাদ্য উপাদানের মধ্যেও কিন্তু রয়েছে কার্বন। শুধু খাদ্য উপাদান নয়, এছাড়া বিভিন্ন আকরিকের মধ্যেও আমরা পেয়ে যাব হচ্ছে কার্বনকে থাকতে। আকরিক বিভিন্ন খনির মধ্যে থেকে যে সমস্ত খনিজ উপাদানগুলো পাই, যেগুলো থেকে তাদেরকে আমরা বলে থাকি আকরিক। অর্থাৎ যে মৌলটাকে আমরা পেতে চাইছি সেই মৌলেরই কোনো যৌগটাকে আমরা বলে থাকি আকরিক। সেই আকরিকের মধ্যেও কিন্তু কার্বন থাকছে। যেমন কি আমরা যদি বলি চুনা পাথর, চুনা পাথরের সংকেত ক্যালসিয়াম কার্বনেট, তার মধ্যে যে দেখতে পাচ্ছি কার্বন রয়েছে। কিংবা ডলোমাইট, ডলোমাইটে কিন্তু ক্যালসিয়াম কার্বনেটের সঙ্গে সঙ্গে থাকছে ম্যাগনেসিয়াম কার্বনেট। তো ডলোমাইট, ক্যালামাইন এই সমস্তগুলো কিন্তু ম্যাগনেসাইট, ক্যালামাইন এই সমস্ত বিভিন্ন আকরিকের মধ্যেও কিন্তু এই যে দেখতে পাচ্ছি প্রত্যেকটার গঠনগততে কার্বন পরমাণুটা কিন্তু থাকছে। এই সমস্ত তো গেল বিভিন্ন যে মাটির নিচে আকরিকের কথা। তাছাড়াও যদি আমরা দেখি বিভিন্ন যে বস্তুগুলো আমরা সচরাচর আমাদের কাজে ব্যবহার করে থাকি, বিভিন্ন যে বস্তু, বিভিন্ন বস্তুর মধ্যে আমরা যে রেশমের জামা কাপড় বা রেশমের কাপড় কিংবা পশমের উল, পশম কিংবা হচ্ছে এই সমস্ত যে বস্তুগুলোকে আমরা পাট, এইগুলো যে সমস্ত ব্যবহার করছি এদের মধ্যে, অর্থাৎ বিভিন্ন রেশম হোক, পশম হোক, পাট হোক, এদের মধ্যে কিন্তু থাকছে হচ্ছে যে কার্বন। তো এইভাবে কিন্তু কার্বনটা জীবজগৎ অর্থাৎ সেই যে বায়ুমণ্ডল থেকে শুরু করে, আবার যদি জলের মধ্যে ধরি, জলের মধ্যেও কিন্তু আমরা এরপরে যদি দেখি জীবজগৎ বলতে তো জলমণ্ডল একটা বিশাল স্তর রয়েছে। তো জলের মধ্যে কিন্তু যে আমরা জানি বায়ুমণ্ডলের কার্বন ডাই অক্সাইড গ্যাসটা কিন্তু দ্রবীভূত হয়ে কিছু পরিমাণে থাকে জলের মধ্যে, এবং সেই যে দ্রবীভূত অক্সিজেন কার্বন ডাই অক্সাইডটা কিন্তু কম নয়। সেই কার্বন ডাই অক্সাইডটা কিন্তু ধীরে ধীরে কি হচ্ছে, পৃথিবীর উষ্ণতা যখন বাড়তে থাকছে, বিভিন্ন কারণে গ্রিন হাউস গ্যাসগুলোর পরিমাণ যখন বাড়ছে, সেই জলের মধ্যে দ্রবীভূত থাকা কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কিন্তু ধীরে ধীরে কমে যাচ্ছে। অর্থাৎ কার্বন ডাই অক্সাইডের পরিমাণ তুলনামূলকভাবে কিন্তু পরিবেশে বেশি পরিমাণে ছড়িয়ে যাচ্ছে। সে যাই হোক, তাহলে জলের মধ্যেও কিন্তু জলে দ্রবীভূত কার্বন ডাই অক্সাইড কি রূপে থাকছে? জলের সঙ্গে যখন কার্বন ডাই অক্সাইডটা মিশে যায় সেটা তৈরি করে হচ্ছে কার্বনিক অ্যাসিড H2CO3। এই কার্বনিক অ্যাসিড কি করে, যে যে সমুদ্রের বিভিন্ন লবণাক্ত জলে যে বিভিন্ন আয়নগুলো থাকে, সেই আয়নগুলোর সঙ্গে এই কার্বনিক অ্যাসিডের বিক্রিয়া হয়ে তারা যৌগ তৈরি করে থাকে। এই যে কার্বনিক অ্যাসিড H2CO3 কথাটা আমরা বললাম, জল প্লাস কার্বন ডাই অক্সাইড সমান কার্বনিক অ্যাসিড। এই কার্বনিক অ্যাসিডটা কিন্তু ভেঙে গিয়ে হাইড্রোজেন প্লাস আয়ন এবং বাইকার্বনেট আয়নে কিন্তু ভেঙে থাকে। এই বাইকার্বনেট আয়নগুলো কখনো কখনো কি ক্যালসিয়াম আয়নের সঙ্গে সঙ্গে, ম্যাগনেসিয়াম আয়নের সঙ্গে সঙ্গে বা পটাশিয়াম আয়নের সঙ্গে সঙ্গে, সোডিয়াম এই প্রভৃতি আয়নগুলোর সঙ্গে এরা কিন্তু বিক্রিয়া করে বিভিন্ন প্রকার যৌগ হিসাবে কিন্তু সমুদ্রের জলেও রয়েছে। অর্থাৎ আমাদের যে প্রকৃতিতে, অর্থাৎ প্রকৃতির সমস্ত পাটে পাটে কোনায় কোনায় কিন্তু ছড়িয়ে রয়েছে কার্বন। ভূপৃষ্ঠে যেমন রয়েছে, ভূপৃষ্ঠের অভ্যন্তরে আমরা জানি যে পৃথিবীর অভ্যন্তর ভাগ এখনো কিন্তু উত্তপ্ত হয়ে রয়েছে। সেই উত্তপ্ত যেগুলোকে বলছি ম্যাগমা, সেই ম্যাগমার মধ্যেও গঠনগত উপাদান হিসেবে কার্বন রয়েছে। অর্থাৎ সর্বত্র সেই অন্তরিক্ষ থেকে শুরু করে বায়ুমণ্ডলের উপরিভাগ থেকে শুরু করে ভূপৃষ্ঠের অভ্যন্তর থেকে শুরু করে ক্ষুদ্র অণুজীবীদের দেহে, আমরা জীবজগতের আরো একটা উপাদান যদি বলি বিভিন্ন বস্তুর পরে আমরা যদি বলি বিভিন্ন অণুজীব, বিভিন্ন অণুজীবের দেহ কিন্তু কার্বন গঠিত যৌগ সব থাকছে। যেমন কার্বন গঠিত যৌগ আরএনএ এর কথা বলেছি, আরএনএ, ডিএনএ এইগুলো কিন্তু অণুজীবেদের মধ্যেও থাকছে, তাদের শরীরে এইভাবে কিন্তু কার্বনটা রয়েছে। তো আজকের আলোচনার প্রথম বিষয়বস্তুটা যেটা আমরা আলোচনা করছিলাম যে প্রকৃতিতে কার্বন ঘটিত যৌগের অবস্থানগুলো আমরা মোটামুটি করে জানলাম। তো এটা কিন্তু একটা তথ্যমূলক বলছিলাম আমরা, তো এটাকে আমাদেরকে পড়ে বুঝতে হবে যে এই যে মৌলটা কত তার বিশাল তার বিস্তৃতি, এই ক্ষুদ্র কার্বন তা কিন্তু পৃথিবীর কোনায় কোনায় নয়, সেই মহাবিশ্বের কোনায় কোনায় কিন্তু ছড়িয়ে রয়েছে।
তো এরপরে চলে আসবো এই যে গুরুত্বপূর্ণ যে মৌলটার কথা আমরা জানলাম কার্বন, সেই কার্বনটা কিভাবে এই পরিবেশের সঙ্গে জীবদেহ থেকে পরিবেশে একটা চক্রাকার পদ্ধতিতে আবর্তিত হয়ে সমস্ত ব্যালেন্সটা বজায় রেখেছে, এটা কিন্তু আমাদের দ্বিতীয় আলোচনার বিষয়বস্তু, অর্থাৎ কার্বন চক্র। অর্থাৎ যে চক্রাকার পদ্ধতিতে কার্বনটা কি হচ্ছে জীবদেহতে যাচ্ছে, জীবজগতে যাচ্ছে এবং জীবজগৎ থেকে পরিবেশে যাচ্ছে, জীবজগৎ থেকে পরিবেশ। তাহলে পরিবেশ থেকে যাচ্ছে জীবজগতে, কিংবা জীবজগৎ থেকে ঘুরে আসছে আবার পরিবেশে। এই যে চক্রাকার পদ্ধতি চলছে একে আমরা বলছি কার্বন চক্র। তো এই কার্বন চক্রে কার্বন মৌলটাই প্রধানত চক্রাকারে বিভিন্ন যৌগ তৈরির মধ্য দিয়ে, সরাসরি তো আর কার্বন মৌলটা পরিবেশ থেকে জীবজগতে যাচ্ছে না বা জীবজগৎ থেকে পরিবেশে ঘুরে আসছে না, বিভিন্ন যৌগ তৈরির মধ্য দিয়ে বিভিন্ন যৌগিক পদার্থের মাধ্যমে কিন্তু আবর্তিত হচ্ছে। তো এই চক্রটা একটা কমপ্লিট হতে গেলে নিশ্চয়ই পরিবেশ থেকে জীবজগতে কি করে কার্বনটা আসছে, এবং তাহলে এই পরিবেশ থেকে জীবজগতে কটা পদ্ধতিতে কার্বনটা চলে যাচ্ছে। এই পরিবেশ থেকে কার্বনটা চলে যাওয়ার প্রধান উপাদান হচ্ছে কি বায়ুমণ্ডলের যে কার্বন ডাই অক্সাইড। পরিবেশে আমাদের বেশিরভাগ বায়ুমণ্ডলে কিন্তু যে কার্বন ডাই অক্সাইড রয়েছে, এই বায়ুমণ্ডলের কার্বন ডাই অক্সাইডটা কি হচ্ছে পরিবেশ থেকে জীবজগতে যাচ্ছে। এটা কিভাবে যাচ্ছে আমরা জানি যে কার্বন বা অঙ্গার আত্তীকরণ যাকে বলা হয়, এই প্রক্রিয়ার মধ্য দিয়ে কিন্তু চলে যাচ্ছে। কিভাবে সেটা অঙ্গার আত্তীকরণটা কি না, বায়ুমণ্ডলের যে কার্বন ডাই অক্সাইডটা রয়েছে, সবুজ উদ্ভিদরা কি করে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় খাদ্য তৈরির সময় কি করে সেইগুলো পাতার পত্ররন্ধ্র দিয়ে তারা শোষণ করে এবং মাটি থেকে খনিজ জল, লবণ এবং সূর্যালোকের উপস্থিতিতে তারা খাদ্য তৈরি করে, শর্করা জাতীয় খাদ্য তৈরি করে। এইভাবে বায়ুমণ্ডলের কার্বন ডাই অক্সাইড থেকে জীব জগতের মধ্যে কার্বন এইভাবে প্রবিষ্ট হওয়াকে বলা হচ্ছে অঙ্গার আত্তীকরণ। তো এখানে কার্বন ডাই অক্সাইডটা সংশ্লেষ প্রক্রিয়ায় কেবলভাবে যখন খাদ্য তৈরি করে ফেললো, সেই খাদ্যটা প্রকৃতপক্ষে যখন কোনো খাদক সেই খাদ্যটাকে গ্রহণ করবে এবং তাদের শরীরে প্রত্যেক কোষে কোষে পৌঁছে যাবে, সেইটাকে প্রকৃতপক্ষে বলা হচ্ছে অঙ্গার আত্তীকরণ, অর্থাৎ কোষে কোষে পৌঁছে যাওয়া। তাহলে বায়ুমণ্ডলের কার্বন ডাই অক্সাইডটা প্রথমে হচ্ছে সালোক সংশ্লেষ প্রক্রিয়ার মধ্য দিয়ে কার্বন গ্লুকোজ তৈরি করবে বা শর্করা তৈরি জাতীয় খাদ্য তৈরি হলো, সেই গ্লুকোজগুলো কি হবে উদ্ভিদ দেহে আবার পরিবর্তিত হয়ে আরও জটিল জটিল বিভিন্ন প্রকার খাদ্য তারা তৈরি করে। সেই খাদ্যগুলো যখন বিভিন্ন খাদকেরা গ্রহণ করবে, বিভিন্ন খাদক প্রাথমিক খাদক হতে পারে, গৌণ খাদক হতে পারে, যারা গ্রহণ করুক না কেন, তাদের শরীরে খাদ্য গৃহীত হওয়ার পরে সেইগুলো তাদের শরীরের কোষে কোষে পৌঁছে যাওয়া, তাকেই বলা হচ্ছে অঙ্গার আত্তীকরণ। তো এইভাবে বায়ুমণ্ডল থেকে কিন্তু কার্বন ডাই অক্সাইডটা অপসারণের মধ্য দিয়ে পরিবেশ থেকে জীবজগতে কিন্তু কার্বন ডাই অক্সাইড প্রবিষ্ট হয়ে যাচ্ছে। দ্বিতীয়ত কি বিভিন্ন যে জলচর প্রাণীদের কথা আমরা বললাম, শামুক, ঝিনুক, প্রবাল, এরা কি করে তাদের যে নরম খোলকটাকে, তাদের নরম যে দেহটাকে সুরক্ষিত করার জন্য কি করে তারা জল থেকে জলে দ্রবীভূত যে কার্বন ডাই অক্সাইডকে শোষণ করে একটা বিশেষ প্রক্রিয়ার মধ্য দিয়ে তাদের বহিরাবন তারা তৈরি করে, অর্থাৎ যে খোলক তৈরি করে। অর্থাৎ সামুদ্রিক প্রাণীরা কি করে খোলক, সেই খোলক তৈরির সময় কি করে প্রচুর পরিমাণে কার্বন ডাই অক্সাইড কিন্তু তারা শোষণ করে নেয়। তাছাড়া কি বিভিন্ন যে পরিবেশের মধ্যে বিভিন্ন সময় কি হয় যে বিভিন্ন প্রকার যে ধাতব আয়নগুলো থাকে তারা কি করে কার্বন ডাই অক্সাইডের সঙ্গে বিক্রিয়া করে আকরিক হিসাবে কিন্তু কার্বন ডাই অক্সাইড গ্যাসটাকে তারা শোষণ করে নেয় বিভিন্ন ধাতব যৌগ তৈরির সময়। কখনো কোথাও ধরো অগ্নুৎপাত ঘটছে, সেই অগ্নুৎপাতের সময় প্রচণ্ড তাপে যখন বিভিন্ন মৌলিক পদার্থগুলো উত্তপ্ত হতে থাকে, সেই মৌলিক পদার্থগুলো কিন্তু বায়ুমণ্ডলের এই যে কার্বন ডাই অক্সাইডের সঙ্গে বিক্রিয়া করে কি করতে পারে যে বিভিন্ন আকরিকের মধ্যে তারা আবদ্ধ হয়ে যায়। আকরিক এই যে আমরা বললাম ডলোমাইট থেকে শুরু করে ক্যালামাইন থেকে শুরু করে এই যে চুনা পাথর থেকে শুরু করে বিভিন্ন যে এই যৌগ তৈরি করছে, এইগুলো কিন্তু বিভিন্ন আকরিকের মধ্যে কিন্তু তারা আবদ্ধ হয়ে যাচ্ছে।
এই যে আকরিকগুলো আমরা জানি ক্যালসিয়াম কার্বনেট হোক, ম্যাগনেসিয়াম কার্বনেট হোক, এই সমস্ত যৌগগুলো, এই যৌগগুলো কিন্তু আমরা বিভিন্ন জায়গায় যদি আমরা ভ্রমণ করতে গিয়ে অনেক গুহার মধ্যে কিন্তু এই যে চুনা পাথরের কিন্তু অনেক স্তম্ভ কিন্তু আমরা দেখে থাকি, যেগুলোকে বলা হচ্ছে কি স্ট্যালাগমাইট আর হচ্ছে কি ক্যালামাইট। দু প্রকারের হচ্ছে স্ট্যালাকাইট আর স্ট্যালাগমাইট। যে কোনো একটা গুহার মধ্যে আমরা দেখে থাকি যে চুনা পাথরের স্তম্ভ ঝুলছে, তাহলে কি বলা হচ্ছে স্ট্যালাকাইট। আর হচ্ছে যেগুলো নিচ থেকে উপরের দিকে উঠে আছে কোনো গুহার মধ্যে, এই যে একটা ধরো গুহার কথা বলছি, এই গুহার মধ্যে উপর থেকে চুনা পাথরের কিছু স্তম্ভ ঝুলে থাকছে, সেইগুলোকে বলা হচ্ছে স্ট্যালাকাইট। আর নিচের দিক থেকে কিছু স্তম্ভের মতো উঠে আছে, সেগুলোকে বলছে স্ট্যালাগমাইট। আচ্ছা, তাহলে একটা হচ্ছে কি স্ট্যালাকটাইট, যেই চুনা পাথরের গুলো ঝুলে রয়েছে এটাকে স্ট্যালাকটাইট। আর নিচের থেকে যেগুলো চুনা পাথরের স্তম্ভের মতো উঠেছে স্ট্যালাগমাইট। তো এইরকম ভাবে বিভিন্ন জায়গায় কিন্তু এরা আকরিকের মধ্যে তারা কিন্তু রয়েছে স্ট্যালাকাইট কিংবা স্ট্যালাগমাইট নাম নিয়ে। তো এইভাবে কিন্তু বিভিন্ন আকরিকের মধ্যেও যেমন রয়েছে। তাছাড়া কি হচ্ছে কি, পরিবেশে যখন বায়ুর মধ্যে কার্বন ডাই অক্সাইডটা বৃষ্টিপাতের সময়, বিশেষ করে বৃষ্টিপাতের সময় কি হয়ে যায়, যখন বৃষ্টিপাত হচ্ছে, এই বৃষ্টিপাতের সময় কি হয়, বায়ুমণ্ডলের কার্বন ডাই অক্সাইড যে জলীয় বাষ্পের সঙ্গে মিশে গিয়ে কার্বনিক অ্যাসিড তৈরি করে ফেলে। তাহলে কার্বনিক অ্যাসিড তৈরি করে, এবং এই কার্বনিক অ্যাসিডটা যখন মাটিতে পড়ছে, সেই মাটিতে কার্বনিক অ্যাসিডটা আমরা জানি যে হাইড্রোজেন প্লাস আয়ন আর বাইকার্বনেট আয়নে তারা ভেঙে থাকে। এই বাইকার্বনেট আয়নটা কি করে, বিভিন্ন মাটিতে অবস্থিত বিভিন্ন যৌগের সঙ্গে বিক্রিয়া করে বিভিন্ন যৌগ রূপে কিন্তু রূপান্তরিত হয়ে যাচ্ছে। তো এইভাবে পরিবেশ থেকে কার্বন ডাই অক্সাইডের মধ্য দিয়ে, বিভিন্ন প্রক্রিয়ার মধ্য দিয়ে, কার্বন ডাই অক্সাইড অপসারণের মধ্য দিয়ে পরিবেশ থেকে কিন্তু কার্বনটা জীবজগতে ধীরে ধীরে স্থানান্তরিত হয়ে যাচ্ছে। এই যে বিভিন্ন আকরিক হোক যেগুলো মাটিতে চলে আসছে, সেই সমস্ত আকরিকগুলোকে খনিজ লবণের মধ্য দিয়ে যখন উদ্ভিদেরা খাদ্য তৈরি করে, তাহলে জীবজগতের দেহে তারা প্রবিষ্ট হচ্ছে। তো এইভাবে পরিবেশ থেকে কিন্তু এই চার প্রকারের মধ্য দিয়ে, বিশেষ করে আমাদের বইতে যেভাবে উল্লেখ রয়েছে, পরিবেশ থেকে জীবজগতে চলে আসছে। এরপরে চলে আসছে জীবজগৎ থেকে কিভাবে পরিবেশে ফিরে আসছে। তো জীবজগৎ থেকে ফিরে আসার প্রক্রিয়া, প্রথম প্রক্রিয়া হচ্ছে আমরা জানি যে শ্বসন। যে শ্বসন প্রক্রিয়াটা কি, যে শ্বাসকার্য এবং জারণ, জারণ বিভিন্ন প্রক্রিয়া জীবজগতে যখন ঘটছে, মানুষেরা বা জীবজগৎ যখন খাদ্য গ্রহণ করে নেয়, সেই খাদ্যটা থেকে শক্তি পাওয়ার জন্য কোষের মধ্যে এক প্রকারের প্রক্রিয়া চলতে থাকে, অক্সিজেনের উপস্থিতিতে কিংবা অক্সিজেনের অনুপস্থিতিতে। সেই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে জারণ প্রক্রিয়া। সেই জারণ প্রক্রিয়াটাতে কিন্তু আবার পুনরায় কার্বন ডাই অক্সাইড গ্যাস কিন্তু তৈরি হয়, এবং সেই কার্বন ডাই অক্সাইড গ্যাসটা আমরা জানি যে নিঃশ্বাস প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা শরীরের বাইরে ত্যাগ করে দিই। এই শ্বসন প্রক্রিয়া অর্থাৎ শ্বাসকার্যটা কিন্তু উদ্ভিদেরাও করে। উদ্ভিদরা যে শুধুমাত্র বেঁচে আছে খাদ্য তৈরি করছে তা নয়, তাদের শ্বাসকার্যের জন্য তারাও কিন্তু যে বায়ুমণ্ডল থেকে কিন্তু অক্সিজেন শোষণ করে এবং কার্বন ডাই অক্সাইড তৈরি করে, এবং সেটা পরিবেশে আবার ফিরিয়ে দেয়। তাহলে উদ্ভিদেরাও শ্বাসকার্য চালায়, প্রাণীরাও শ্বাসকার্য চালায়। অর্থাৎ প্রাণী হোক উদ্ভিদ হোক, সবার শরীরে কিন্তু শ্বসন, জারণ, শ্বাসকার্য, এই সমস্ত প্রক্রিয়াগুলো কিন্তু সবার শরীরে হচ্ছে। তো সমস্ত উদ্ভিদ প্রাণীরা কিন্তু শ্বসন প্রক্রিয়া, জারণ প্রক্রিয়া এবং শ্বাসকার্য প্রক্রিয়ার মধ্য দিয়ে কিন্তু যে শ্বসন বা জারণ প্রক্রিয়া উৎপন্ন কার্বন ডাই অক্সাইডটাকে নিঃশ্বাস প্রক্রিয়া, আমাদের যেটাকে বলা হচ্ছে নিঃশ্বাস প্রক্রিয়ার মধ্য দিয়ে আমাদের যে বায়ু পরিবেশে কিন্তু ফিরিয়ে দিচ্ছে কার্বন ডাই অক্সাইড। এটা তো গেল পরিবেশে কার্বন ডাই অক্সাইড ফিরিয়ে দেওয়ার একটা বিশেষ যে ভাগ। তাছাড়াও কিন্তু বিভিন্ন যে মৃতজীবী, বিভিন্ন অণুজীব, অর্থাৎ যারা কিন্তু খুব ছোট, অর্থাৎ সে ব্যাকটেরিয়া, ছত্রাক, ভাইরাস, এদের কথা যদি বলি, এরা কি করতে পারে, অনেক অণুজীব, নিশ্চয়ই তোমরা এই অণুজীবদের অনেক ক্ষেত্রে তোমরা দেখতে পাবে। তোমরা যদি কোনো জায়গায় কোনো একটা রুটি তৈরি করে
রেখে দাও, সেটা কয়েকদিন পর তারপরে একটা আস্তরণ পড়ে যেতে দেখে, তাহলে সেগুলো কিন্তু ছত্রাক। কিংবা কোনো দিন তৈরি হওয়া রান্নাটাকে তোমরা যদি মনে করো যে রেখে দেবে গরমের দিনে, দেখবে যে মাংসটা তৈরি করে রেখে দিয়েছো, কি হবে যে সন্ধ্যাবেলা গন্ধ হয়ে গেছে। তাহলে ওই যে সমস্ত অণুজীবেরা কিন্তু তার পরিবর্তন ঘটিয়ে দিচ্ছে, অর্থাৎ সেই সমস্ত অণুজীবেদের অবস্থান বা অস্তিত্ব কিন্তু রয়েছে, আমরা তাদেরকে বোঝার চেষ্টা করলে বুঝতে পারবো। সেই সমস্ত অণুজীবেরাও কি করছে কিন্তু যে বিভিন্ন যে বস্তুগুলোর যখন পচন ঘটাচ্ছে কোনো একটা মৃত জীবদেহ, সেই জীবদেহের মধ্যে আমরা জানি কি রয়েছে, বিভিন্ন যে যৌগগুলো জটিল যৌগ রূপে কিন্তু আবদ্ধ হয়ে রয়েছে কার্বনটা। সেই যৌগগুলোকে যখন তারা অণুজীবগুলো কিন্তু বিয়োজন ঘটাবে, এবং সেই যে বিয়োজন প্রক্রিয়ার সময় কিন্তু কার্বন ডাইঅক্সাইড গ্যাসটা আবার পুনরায় কিন্তু যে বায়ুমণ্ডলে ফিরে আসছে। তাহলে বিভিন্ন অণুজীবেরা কিন্তু কার্বন ডাইঅক্সাইড গ্যাসটাকে ফিরিয়ে দিচ্ছে। এই অণুজীব যদি না থাকতো, এই প্রকৃতি বা এই পৃথিবী কিন্তু আবর্জনার স্তূপে ভরে যেত। এই যে বিভিন্ন প্রকার আবর্জনাগুলো আমরা দেখি বিভিন্ন জায়গায় ফেলে দিচ্ছি, ওই অণুজীবেরা কিন্তু ধীরে ধীরে ওদের পচন ঘটিয়ে সেইগুলোকে মাটিতে মিশিয়ে দিচ্ছে, পরিবেশে ফিরিয়ে দিচ্ছে, এবং বিভিন্ন ভিন্ন যৌগতে তারা রূপান্তরিত করে দিতে পারছে। সেই জন্য অণুজীবীদের কিন্তু আমরা অবজ্ঞা করতে পারি না। এই অণুজীব কিন্তু একটা পরিবেশের গুরুত্বপূর্ণ উপাদান। তো এইভাবে অণুজীবরা যেমন করছে, সেরকম মানুষেরা কি করছে, এরা বিভিন্ন খাদ্য তৈরির সময় মানুষও কি করছে, 3 নম্বর প্রক্রিয়ায় মানুষ বা এই যে উন্নত বুদ্ধিসম্পন্ন প্রজাতি বিভিন্ন প্রকার খাদ্য তৈরির সময় তারা কি করছে, জ্বালানি তারা জ্বালছে, অর্থাৎ সেই উনুন জ্বালানো থেকে বিভিন্ন গ্যাস জ্বালানো থেকে শুরু করে এই সমস্ত প্রক্রিয়ায় পরিবেশে কিন্তু প্রচুর পরিমাণে টন টন কার্বন ডাইঅক্সাইড বা কার্বন মনোক্সাইড গ্যাস কিন্তু প্রকৃতিতে ফিরিয়ে দিচ্ছে। মানুষের বিভিন্ন কার্যকলাপ, শুধু খাদ্য তৈরি নয়, খাদ্য থেকে শুরু করে যে বিভিন্ন শিল্প, মানুষের খাদ্য তো শুধু নয়, খাদ্য তৈরির প্রক্রিয়াতে তো প্রতিদিনই কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করছে বিভিন্ন প্রক্রিয়ায়। শিল্পে কিন্তু আমরা জানি প্রত্যেক জায়গায় প্রচুর পরিমাণে বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রে তাপের প্রয়োজন হয়। সেই তাপ তৈরি করার জন্য, তাপ উৎপন্ন করার জন্য জ্বালানি জ্বালাতে হয়, সেখানে কিন্তু প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। সঙ্গে সঙ্গে বিভিন্ন পরিমাণ যে বিশেষ করে যদি আমরা বলি সিমেন্ট কারখানাতে আমরা জানি প্রচুর পরিমাণে চুন লাগে, ক্যালসিয়াম অক্সাইড লাগে। সিমেন্ট তৈরি করার জন্য কিন্তু ক্যালসিয়াম অক্সাইড প্রচুর পরিমাণে লাগে। সেই ক্যালসিয়াম অক্সাইড পাওয়ার জন্য আমাদেরকে কি করতে হয়, যে চুনা পাথর ক্যালসিয়াম কার্বনেটকে কিন্তু আমাদেরকে উত্তপ্ত করতে হয়। এই ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করে যখন আমরা চুনা পাথর থেকে ক্যালসিয়াম অক্সাইড পাওয়ার চেষ্টা করি, তখন প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। তো এইভাবে কিন্তু এই সমস্ত প্রক্রিয়াগুলোর মধ্য দিয়ে মানুষও কিন্তু প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড পরিবেশে ফিরিয়ে দিচ্ছে। এই সমস্ত প্রক্রিয়া ছাড়াও সমুদ্রে যে সমস্ত আমরা জানি, সমুদ্রের জলে যে দ্রবীভূত যে কার্বন ডাইঅক্সাইডটা ছিল থাকে সবসময় বায়ুমণ্ডল থেকে কার্বন ডাইঅক্সাইড কিছু মিশে যায়, সেই কার্বন ডাইঅক্সাইডটাও কিন্তু সূর্যের যে বিভিন্ন তাপমাত্রা বৃদ্ধির ফলে, পৃথিবীর যে পরিবেশের তাপমাত্রার বৃদ্ধির ফলে কিন্তু আবার সেখান থেকে কিন্তু ধীরে ধীরে মুক্ত হয়ে যাচ্ছে। তো এইভাবে সমুদ্রের জল থেকেও ফিরে আসছে, অর্থাৎ মানুষে যেমন ফিরিয়ে দিচ্ছে, সমুদ্রের জল থেকে কিভাবে ফিরে আসছে। তাছাড়া আমরা যে সামুদ্রিক প্রাণীদের খোলকে যেমন ভাবে আবদ্ধ হয়ে গিয়েছিল কার্বন ডাইঅক্সাইডটা, সেই সামুদ্রিক প্রাণীদের খোলকগুলো থেকেও আবার নিশ্চয়ই সেইগুলোকে পোড়ানোর ফলে বা মানুষ যখন বিভিন্ন প্রক্রিয়া করে তাদের থেকে বিভিন্ন উপাদান তৈরি করতে যাচ্ছে, সেখানেও কিন্তু সেখান থেকে আবার কার্বন ডাইঅক্সাইড প্রচুর পরিমাণে পরিবেশে ফিরে আসছে। তো এইভাবে বায়ুমণ্ডলের যে উপস্থিত কার্বনটা বা কার্বন ডাইঅক্সাইড গ্যাস রূপে যে কার্বনটা থাকে পরিবেশে বিশেষ করে, সেইটার মধ্য দিয়ে কিন্তু জীবজগতে কার্বন ডাইঅক্সাইডটা প্রবিষ্ট হয়, এবং জীবজগৎ থেকে বিভিন্ন প্রক্রিয়ার মধ্য দিয়ে কিন্তু আবার পরিবেশে ফিরে আসে। তো এইগুলো আমরা উপরিগতভাবে যেগুলো সচরাচর আমরা বুঝতে পারবো, তো আরও অনেক প্রক্রিয়া রয়েছে যাদের মধ্য দিয়ে কিন্তু কার্বন ডাইঅক্সাইডটা ফিরে আসছে পরিবেশে। তো এইগুলো আমরা যদি আবার গভীরভাবে আরও পর্যালোচনা করি কোনো বিষয়ের উপর, সেখানে নিশ্চয়ই আরও পয়েন্ট হিসাবে আমরা অনেক কিছুই পাবো। তো আজকের প্রথম ক্লাসটা কেবলমাত্র এখানে তথ্যমূলক ক্লাস, আমাদেরকে বইটাকে ভালো করে পড়তে হবে, এবং এই সমস্ত যে দুটো বিষয়বস্তু আজকে আমরা আলোচনা করলাম, যেই দুটো বিষয়বস্তু আলোচনা করলাম প্রথম ক্লাসে, তোমরা সেটা বইতে ভালো করে তোমরা সেটা পড়বে।